শোষণের নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে, সেটা হলো এই প্যাটেন্ট জিআই সনদের মাধ্যমে শোষণ। ভারতের আমরা সমালোচনা করি, কিন্তু ভারত তো টাঙ্গাইল শাড়িটাকে তার গেজেটভুক্ত করার পরে তো সময় দিয়েছিল, আইনগতভাবে যে সময়, সেই সময়ের মধ্যে বাংলাদেশ কেন প্রোটেস্ট করে নাই? প্যাটেন্ট রাইট যে অধিদপ্তর আছে, সেখানে আমলা আছে, বড় কর্মকর্তারা আছে, কিন্তু সেখানে কোনো বিশেষজ্ঞ নেই, সেখানে পরামর্শক নেই। আলোচনার মধ্য দিয়ে বেরিয়ে এসেছে যে আমাদের ধান পান গান নৃত্য পুঁথি পাঁচিলি বুনন বয়ন লালন হাসন রাধারমন সব কিছুই অনিরাপদ, এবং এখানে বিভিন্ন রকম বহুমুখী থাবা, বহুজাতিক কোম্পানি প্রতিবেশী এবং বাইরের থাবা হানছে। এখন এখান থেকে আমরা এগুলোকে কি করে নিরাপদ করতে পারি, আমাদের জাতির সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা শুনেছিলাম, আমি একটু পিছনের দিকে যেতে চাই, যে তখন দ্বিতীয় মহাযুদ্ধের পরে যুদ্ধজয়ী দেশগুলো বলল যে আমরা আর উপনিবেশ রাখবো না, এবং সব দেশকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, তারা দেশগুলো মুক্ত হলো। কিন্তু পরে আমরা বুঝতে পারলাম যে কোনো দেশই পুরোপুরি স্বাধীন নয়। এখানে জোর করে তারা তাদের বাহিনী গুটিয়ে চলে গেছে, কিন্তু এখানে পুঁজির শোষণ চলছিল, যেটাকে অর্থনীতির ভাষায় অনেকে বলেন নয় ঔপনিবেশিক শোষণ। এবার আরেকটা শোষণের নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে, সেটা হলো এই প্যাটেন্ট জিআই সনদের মাধ্যমে শোষণ। অর্থাৎ প্যাটেন্টের মালিক হওয়া, জিআই সনদ এর মালিক হওয়া, এগুলো লুটে নিতে পারলে এবং সেখানে তারা সম্পদশালী হয়ে যেতে পারে। এই ধরনের বিশ্বে আবার নতুন একটা মোড়ল সৃষ্টি হতে পারে। এটাকে কি করে ক্ষমতাহীন দেশগুলো, ছোট ছোট দেশগুলো, আমাদের মতো দেশগুলো, আমরা কি করে আমাদের এই স্বার্থকে রক্ষা করব? আমরা আমাদের প্রকৃতিজাত, আমাদের কৃষিজাত, আমাদের উদ্ভাবিত এবং বংশ পরম্পরায় লব্ধ জ্ঞানকে কি করে আমরা রক্ষা করব? আমার মনে হয় সেটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা করাটার জন্য তো দরকার, এটা করার দায়িত্ব তো রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে। এবং এখানে হচ্ছে কিন্তু সম্পত্তি কার? এটা হলো জনসম্পত্তি, জনসংস্কৃতি। অর্থাৎ এই জনসম্পত্তি, জনসংস্কৃতির মালিক হচ্ছে রাষ্ট্র। অতএব রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে, সেখানে রাষ্ট্র দায়িত্বটা হচ্ছে জনগণের সঙ্গে ডায়লগ করা, জনগণের কাছে সচেতন করা। এই কাজটা কিন্তু আমাদের নয়, রাষ্ট্রকেই এটা কাজটা করতে হবে। এবং এই রাষ্ট্রের এই ডায়লগ করার মধ্য দিয়ে, আলোচনা করার মধ্য দিয়ে কিন্তু হারাবার কিছু নেই। যে ঠিক আছে, আমরা ধরে নিতে পারি যে নির্বাচন পদ্ধতি কি হবে, এই আলোচনার মধ্য দিয়ে সরকারে থাকা না থাকার ব্যাপার আছে, কিন্তু আমাদের জিআই সনদ কিংবা আমাদের এই সমস্ত সম্পদ রক্ষার ক্ষেত্রে তো সরকার উৎখাতের কোনো ব্যাপার নাই। তা কিন্তু সরকার কেন এগুলোকে ডায়লগ করছে না? আমার মনে হয় রাষ্ট্র এবং জনগণ সব বাংলাদেশ ঘুমিয়ে আছে। এবং একবার যখন জামদানি শাড়িটা তো ভারত তার জিআই সনদ তালিকাভুক্ত করলো, তখন আমরা একটু নড়ে চড়ে বসেছিলাম। সেটা তখন বোধহয় তখন একটা আলোচনা হয়েছিল। আবার যখন টাঙ্গাইল শাড়িটা ভারতের অন্তর্ভুক্ত করলো, তখন আর একবার আমরা নড়ে চড়ে বসলাম। এর আগে তো আমাদের যখন ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের সিলেটের ধান কাঁচালত, এই কাঁচালত ধানটা যখন নিয়ে গেল, তখন কেউ জানে না। আবেদ ভাই প্রতিবাদ করেছিলেন, লেখালেখি করেছিলেন, এবং তার মধ্য দিয়ে এক ধরনের মানে আইনি স্বীকৃতি না, এক ধরনের স্বীকৃতি হলো না কাঁচালতটা সিলেটে, এটা সিলেটের উদ্ভাবিত একটা ধান। এবং এখানে আরও অনেক ব্যাপার আছে, চলে গেছে, যেমন বাসমতি। এবং বাসমতি নিয়ে এখানে পাকিস্তান এবং ভারত লড়াই করছে, টানাটানি করছে যে এটা কার। কিন্তু পুরনো ধানের যে ইন্ডেক্স আছে, সেখানে দেখা গেছে সেটা অষ্টদশ শতাব্দীতে প্রকাশিত ইন্ডেক্সে দেখা গেছে যে বাসমতি, বয়াকার দন্তেন্য স বাসমতি এবং বয়াকার তালেব্বসা বাসমতি দুটোই হচ্ছে পাবনায়, অর্থাৎ বাংলাদেশের সেই সময়কার দিদেন বেঙ্গলের পাবনায় এটার আদিস্থল। অথচ আমরা এটা নিয়ে আমাদের কোনো উচ্চবাচ্য নাই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ এই যে ব্যাপারটা, এবং আমাদেরকে অনেক ক্ষেত্রে, যেমন ধরুন এর জবাবটা কে দেবে? হ্যাঁ, ভারতের আমরা সমালোচনা করি, কিন্তু ভারত তো টাঙ্গাইল শাড়িটাকে
তার গেজেটভুক্ত করার পরে তো সময় দিয়েছিল, আইনগতভাবে যে সময়, সেই সময়ের মধ্যে বাংলাদেশ কেন প্রোটেস্ট করে নাই? এর জবাবটা কে দেবে? এর জবাবকে আমাদেরকে দিতে হবে না সরকারকে দিতে হবে? এবং ঠিক আছে, বিলম্বে হলেও এখন পর্যন্ত তো ভারতের আদালতে কোনো মামলা করার সুযোগ আছে কি না বাংলাদেশ এটা ভেবে দেখতে পারে। এবং বাংলাদেশ এই লড়াই, অর্থাৎ এখন পর্যন্ত টাঙ্গাইলের শাড়ি আমরা মনে করছি যে আমরা পেয়েছি, আসলে কেউ পায় নেই। এটা ভারতও পায় নেই, বাংলাদেশও পায় নাই। এটা WIPOতে গিয়ে এটার সমাধান হবে। অতএব সেখানে আমাদের আইনি লড়াই জন্য প্রস্তুত হতে হবে। এই আইনি লড়াই ভারতের মাটিতেও করতে হবে, WIPOতে গিয়ে করতে হবে। তো সেই কাজগুলো করার জন্য আমাদের দরকার হচ্ছে রাষ্ট্রিক উদ্যোগ, এবং এই রাষ্ট্রিক উদ্যোগের সঙ্গে আমরা জন উদ্যোগের এক ধরনের ডায়লগ করতে চাই। আমরা এই মেধাসময়ের পক্ষ থেকে আমরা সরকারের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে চাই, যদিও আমরা জানি যে আলোচনার দ্বারটা রুদ্ধ, ইচ্ছে করলেই পারা যায় না। এখানে রৌফ সাহেব বলেছেন, হ্যাঁ আমার খেয়াল আছে, রৌফ সাহেব একবার আমাদেরকে ডেকেছিলেন, কয়েকজনকে ডেকেছিলেন উনি যখন রেজিস্ট্রার ছিলেন, তো আমিও গিয়েছিলাম। তো কিছুদিন পরে আমি শুনলাম যে, আমি একদিন ফোন করলাম, রৌফ সাহেব কই? আমরা তো সেই পরামর্শ দিলাম যে কি করে আমরা আমাদের প্যাটেন্ট রাইটের ক্ষেত্রে অগ্রগতি এবং কি করা যায় সব সুপারিশ করলাম, এটার কী হলো? উনি বললেন যে আমি তো নাই, তাকে বদলি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কারণেই বদলি করা হয়েছিল কিনা আমি জানি না। তো এখন এই জায়গাটা থেকে আমরা বিভিন্ন জায়গায়, আবেদ ভাই এসেছেন, তো উনি এসেও বললেন যে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি। সেই করণীয়র ক্ষেত্রে আমরা একটা পদক্ষেপ হিসাবে আমরা এই আলোচনা করেছি। আমরা টাঙ্গাইলের শাড়ির ব্যাপারেও আমরা তো আমাদের মতামত পত্রিকার মাধ্যমে তুলে ধরেছি, এবং এইটাই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রথম আলোচনা সভার মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং আমরা এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গেও ডায়লগ করতে চাই, আলোচনা করতে চাই কি করে আমরা আমাদের কৃষিজাত, প্রকৃতিজাত এবং উদ্ভাবিত লোকায়ত জ্ঞান এবং আমাদের সাংস্কৃতিক যে উত্তরাধিকার, সেগুলোকে কী করে সংরক্ষণ করা যায়, নিরাপদ করা যায়। আমার মনে হয় সেই কাজগুলো আমাদের সামনে খুবই জরুরি হয়ে পড়েছে, এবং সেই কাজের ধারাবাহিকতায় আমরা এখানে মিলিত হয়েছি। এখানে আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু বেরিয়ে এসেছে। আলোচনার মধ্য দিয়ে যে বাংলাদেশ অনেকগুলো টিটি আছে, এই আন্তর্জাতিক টিটিগুলোতে আমাদের স্বাক্ষর করা উচিত কি অনুচিত, আমার মনে হয় এটা নিয়ে যথার্থই এখানে আলোচনা হয়েছে। এখানে এক বন্ধু বোধহয় প্রশ্ন করেছেন, এগুলো নিয়ে আমরা আলাপ করতে পারি। আমার মনে হয় আমরা নেক্সট যে আলোচনা করব, সেমিনার অথবা গোল টেবিল করে আমরা কি চুক্তি আমাদের স্বাক্ষর করা দরকার, এবং আমরা সেখানে এক্সপার্টদেরকে ডাকবো, ডেকে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের যে আইনগুলো আছে সেই আইনগুলো যথেষ্ট কিনা, এবং এই আইনগুলোকে কিভাবে আরও অধিকতর যুগোপযোগী, সময়োপযোগী করা যায়, সেসব বিষয়গুলি নিয়ে আলাপ হতে পারে। তবে এখানে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার রয়েছে যে এখানে আমাদের যে প্যাটেন্ট রাইট যে অধিদপ্তর আছে, সেখানে আমলা আছে, বড় কর্মকর্তারা আছে, কিন্তু সেখানে কোনো বিশেষজ্ঞ নেই, সেখানে পরামর্শক নেই। হ্যাঁ, এই ধরনের অফিসে বিশেষজ্ঞ পরামর্শক থাকার কথা না, কিন্তু বিশেষজ্ঞ পরামর্শকদের পরামর্শ নেওয়া দরকার, কিন্তু সেই পরামর্শটা গ্রহণ করা হয় না। এখানে গবেষণা নেই, এটা নিয়ে কোনো আলোচনা নেই, পর্যালোচনা নেই। এখানে ধরুন যে 25শে এপ্রিল কি 26শে এপ্রিল যে মেধা সম্পদ দিবস ছিল, সেই দিবসের সরকারি পর্যায়ে কি আলোচনা হয়েছে, কিংবা সেই আলোচনায় আপনাদেরকে এখানে যারা আছেন তো প্রায় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে ডাকা হয়েছিল কিনা, এবং সেখানে মতামত দেওয়ার সুযোগ ছিল কিনা আমরা জানি না। তো আমরা চাই যে আমরা সরকারের এই সাথে সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা, কর্মকর্তা তাদের সঙ্গে আলাপ করতে চাই, এবং পরামর্শক, এবং এখানে লোক কিন্তু আমাদের আছে, জিন বিজ্ঞানে আবেদ চৌধুরীর মতো লোক আছেন যিনি আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দান করেন। বিবি রাসেলের মতো লোক, বিবি রাসেলের মতো একজন কর্মা, ফ্যাশন এবং এই প্যাটেন্ট ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ আছেন, যাকে প্রতিবেশী ভারতও কিন্তু তাকে ডেকে নেন। মানে মেধাবী কর্মা ব্যক্তিকে ওখানে কাজে লাগানো হয় না, তো অথচ প্রতিবেশীরা তাকে কাজে লাগাচ্ছেন, যে বিভিন্ন দেশ তাকে আহ্বান জানাচ্ছেন কি করে তাদের পণ্য, এই পণ্যকে ব্র্যান্ড করা যায়, কি করে এই পণ্যকে কি করে বিশ্ব
ক্ষেত্রে ব্র্যান্ড, আন্তর্জাতিক ব্র্যান্ড করা যায় কিনা এইসব ব্যাপারে পরামর্শ গ্রহণ করছেন, কিন্তু আমরা গ্রহণ করছি না। আমরা আবির চৌধুরীকে ডাকছি না। আবির চৌধুরী বহুব্রী ইসে তো আমরা এটা নিয়ে বলছি না যে আপনার বহুব্রী ধান আপনি যেটাকে প্যাটেন্ট রাইট করেছেন এটা ঠিক কিনা। যদি এটা যৌক্তিক হয়, সঠিক হয় যে হ্যাঁ এটা বহুব্রী ধান 5 বার ফলন দেয়, তাহলে সেটাকে সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে লুফে নেওয়া এবং সেটাকে প্রচার করা। আর যদি না হয় তাহলে তাকে বলতে হবে যে না, আপনি যেটা করছেন এটা সঠিক না, কিন্তু সরকারের ক্ষেত্রে নির্লিপ্ত, নির্বিকার। তো আমরা সরকারের ঘুমটা ভাঙাতে চাই। আমরা এই ব্যাপারে সরকারের সঙ্গে আলাপ আলোচনা আমরা করতে চাই, আমরা ঘুম ভাঙাতে চাই এবং এই বিষয়টা নিয়ে একটা জনমত গঠন করা দরকার। এবং প্যাটেন্ট রাইটের ক্ষেত্রটাও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এটা প্রসারিত হচ্ছে, কেবল জিআই সনদ নয়, এখানে আমাদের মেধা সম্পদ, মানব সম্পদ, মানে মানব সম্পদ, ভাব সম্পদ সব কিছুই কিন্তু এই আওতায় পড়ে যাচ্ছে। অতএব সেই জায়গা থেকে আমরা এটাকে বিবেচনা করা দরকার, আমরা কি করতে পারি, এবং সেইটা করণীয় নির্ধারণের জন্যই আমাদের এই পদক্ষেপ। তো এখানে যারা আছেন তো সবাই বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ নই, একজন সংবাদকর্মী হিসাবে আমি এই যে আমাদের যে স্বাভাবিক চেতনা থেকে, স্বাভাবিক আমাদের প্রশ্ন থেকে আমরা এই ব্যাপারে পথ চলতে চাই। আমরা এখানে বন্ধুকে একটু 2-1জনকে আমরা কথা বলার সুযোগ দেইনি, কিন্তু আমরা চাই যে হ্যাঁ আপনারা যে প্রশ্নগুলো তুলেছেন, যে মতামতগুলো দিয়েছেন, এই মতামতগুলো আমাদেরও, আমরা আসুন সবাই মিলে আমরা এই ব্যাপারে একটা আন্দোলন গড়ে তুলতে পারি কিনা। সেটা হচ্ছে আমাদের সম্পদ রক্ষার আন্দোলন। আমাদের ধান, পান, গান, গীত, যা কিছু আমাদের হৃদয়ের বন্ধন, যা কিছু আমাদের গর্বের ধন, যা কিছু আমাদের অস্তিত্বের বিষয়, সেগুলোকে রক্ষা করার জন্য আমাদের আইনি লড়াই এবং এই ব্যাপারে আমাদের যে আন্দোলন, ডায়লগ, এগুলো আমরা করতে চাই। আমরা চাই যে মেধা সোমটাকে কেবলমাত্র ঢাকার মধ্যে কিংবা সীমাবদ্ধ করতে চাই না, আমরা জেলা পর্যায়ে এবং বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এবং আমরা এটা কোনো দলভিত্তিক বিষয় না, এটা কোনো রাজনৈতিক বিষয় না। হ্যাঁ, এটার সাথে যদি রাজনীতি থেকে থাকে সেটা জাতীয় রাজনীতি, এটার সঙ্গে যদি স্বার্থ থেকে থাকে সেটা জাতীয় স্বার্থ। তা জাতীয় স্বার্থ ভিত্তিক এবং জাতীয় একটা জাগরণের জন্য এবং সচেতনতা বোধ সৃষ্টির জন্য আমরা আমাদের কর্মকাণ্ডকে সম্প্রসারিত করতে চাই। তো আমি আর কথা বলতে চাই না। অনেক কষ্ট করে আপনারা যারা এসেছেন তারা বসে আছেন এবং সবাই আমি জানি এই বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত এবং মেধাভিত্তিক কর্মকাণ্ডের তারা জড়িত, তারা উদ্ভাবক, তারা আজকে এসেছেন এবং কষ্ট করে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই।